নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে মির্জা ফখরুল। বিচারিক কার্যক্রম শেষ না হয় 11 বছর ঝুলে আছে নারায়ণগঞ্জের 7 খুন মামলার বিচার, দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর, বৃষ্টি হলেই বেড়ে যায় দুর্ভোগ, কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া মিলছে না কিছুই। এবং অনুপ্রবেশের দায়ে 1000-এর বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারতের গুজরাট পুলিশ, অবৈধ অভিবাসীদের আত্মসমর্পণের নির্দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের 15 বছরে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন আবার গভীর হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। আর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি, আমরা সেটাকে তাদেরকে ব্রিফ করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 11 বছর পার হলেও বিচারিক কার্যক্রম শেষ না হয় আদালতের রায় কার্যকর হয়নি। ঘটনার 4 বছরের মাথায় আদালত রায় দিলেও গেল 8 বছরে আর এগোয়নি বিচার কাজ। নিহতদের পরিবারের চোখে মুখে এখন একটাই জিজ্ঞাসা, কবে বিচার পাবেন তারা। তবে বিচার কার্যক্রম নিয়ে আশার বাণী শোনার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পিপি। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরা জাহান। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। 30 এপ্রিল বন্দরের শীতলক্ষা নদীর তীর থেকে ভেসে ওঠে এই 7 জনের মরদেহ। 2017 সালে চাঞ্চল্যকর 7 খুনের সাথে জড়িত র্যাবের 3 কর্মকর্তা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এরপরে 2018 সালে 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন হাইকোর্ট। এ রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। এদিকে দ্রুতই ন্যায় বিচারের দাবি জানিয়েছে নিহতদের স্বজনরা। রাস্তা খালি থাকলে অনেক ভয় করে, তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো। আমার মেয়ে দিনে প্রশ্ন করে যে আমার আব্বু এতদিন মারা গেছে, অত কোনো বিচার হয় না, এখন বিচার কোনো কিছু শুনতাছি না। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার হয়নি। আজকে 11 বছর আমরা কোনো বিচার হওয়া, হাইকোর্টের রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না। আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি কখন এই রায় হবে, কখন এই রায়টা কার্যকর হবে, আমরা একটু দেখব। মামলার লিভ টু আপিল নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ওই আসামিদের দিয়ে আপনার আপিলেট ডিভিশনে রিভিশন দাখিল করে এবং রিভিশন করার পরে আপনার সেই
17 সন থেকে আজকে পর্যন্ত সেই রিভিশনটা এখন পর্যন্ত শুনানির অপেক্ষায় আছে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পিপি জানান, এ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করে যাচ্ছে সরকার। ন্যায় বিচার যেমন নিম্ন আদালতে পেয়েছে, উচ্চ আদালতে পেয়েছে এবং সুপ্রিম কোর্ট এপিলের ডিভিশনে যেটা আছে লিভ টু আপিল, সেখানেও অবশ্যই আসামিরা চূড়ান্ত তাদের শাস্তি বহাল থাকবে। এই ব্যাপারে রাষ্ট্র পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। 7 খুন কলঙ্ক লেপে দিয়েছে নারায়ণগঞ্জকে, তাই সাধারণ মানুষও চান দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হোক। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, 7 খুনের 11 বছর পার হলেও এখনো বিচারিক কার্যক্রম শেষ হয়নি। এ বিষয়ে নিহতদের স্বজন ও এলাকাবাসী কি বলছেন জানাবেন। যেমনটি বলছিলেন যে 2014 সালের যে 27শে এপ্রিল সেখানে কিন্তু 7 জুনই অপহরণ হয়। তারপর থেকে কিন্তু 30 তারিখে, এপ্রিল মাসের 30 তারিখে এই শীতলক্ষা নদীতেই একে একে 7টি লাশ ভেসে ওঠে, পেট কাটা এবং ইট দিয়ে বাঁধা বস্তাবন্দি অবস্থায়। সেই 11 বছর এই 7 খুনের হত্যা মামলা পার হলে এখনো বিচার কার্যকর হচ্ছে না বিদায় পরিবারগুলি হতাশায় অ্যাকচুয়ালি ভুগছে। পাশাপাশি যে 7 জুন পরিবারের মধ্যে কিন্তু 2টি পরিবার রয়েছেন যারা হচ্ছেন গাড়ি চালক জাহাঙ্গীর এবং ইব্রাহিম। এই 2 জন উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কিন্তু দিশেহারা পরিবার দুটি এবং তাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। পাশাপাশি বিচার না হওয়ায়ও কিন্তু তারা যে আশার বাণী শুনতে পারছেন না এবং হতাশায় ভুগছেন। তবে এই 7 খুনের ঘটনার পর 3 এবং 4 বছরের মাথায় নিম্ন আদালত এবং উচ্চ আদালত থেকে মৃত্যুর রায় কার্যকর হলে মৃত্যুর রায় বহাল রাখলেও কিন্তু আপিল বিভাগে এসে সেই 8 বছর এই মামলাটি নিষ্পত্তি হচ্ছে না বলে তারা আরো বেশি হতাশায় ভুগছেন। এবং এই বিষয়ে কথা হয়েছে যে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, তিনি জানিয়েছেন যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার এই মামলাটি ধীরগতি করেছেন, যার ফলে এই মামলাটি এখনো আসার মুখ দেখছেন না। তার আশা যে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে। তবে আশার বাণী শুনিয়েছেন নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তিনি জানিয়েছেন এই মামলাটির বিষয়ে অ্যাটর্নি জেনারেল খুবই আন্তরিক এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য অ্যাপিলেট ডিভিশনে তারা কথা বলেছেন। মামলাটি দ্রুত কার্যকর করার জন্যই কিন্তু তারা এখনো এই বছরই তারা চেষ্টা করবেন যে মামলাটি যাতে আপিল ডিভিশনে শেষ হয় এবং মামলাটির দ্রুত রায় কার্যকর হয় এবং দেশ সহ দেশের বাইরে সবাই কিন্তু এই 7 খুন মামলার যে রায় কার্যকর করার আশায় বেঁধে আছে। আজমির, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতা এখন বন্দর নগরী চট্টগ্রামের প্রধান নাগরিক সমস্যা। বৃষ্টি হলেই ডুবে যায় নগরীর বেশিরভাগ অঞ্চল। বর্ষা মৌসুম আসে, তাই আবারও জলাবদ্ধতা আতঙ্কে নগরবাসী। বিভিন্ন সময় বড় বড় দুর্ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। জলাবদ্ধতা নিয়ে সুমন কুমারদের 2 পর্ব প্রতিবেদনের শেষ পর্ব আজ, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জোয়ারভাটার শহর, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। নগরীতে 165 কিলোমিটার দৈর্ঘ্যের 57টি খাল রয়েছে, আর নালা আছে 972 কিলোমিটার। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে 36টি খাল সিডিএর আওতায় রয়েছে, বাকি 21টির দায়িত্ব সিটি কর্পোরেশনের। চলমান কাজের মধ্যে নগরীর খোলা খাল ও নালাগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এছাড়া জলাবদ্ধতা হলে এসব খাল আর সড়ককে আলাদা করা যায় না। হালকা বৃষ্টি হলে এদিকে একবার পানি লেভেল আর এদিকে হাঁটাই যায় না। পানি যদি এইভাবে নিকাশনে যদি রাস্তা না করে সবসময় এইভাবে বিপদ হতেই থাকবে। প্ল্যানিং করে কাজ করা হচ্ছে না। যদি প্ল্যানিং করে কাজ করা হয় তাহলে আমাদের চকবাজার, চট্টগ্রাম, চাকতাখাল এলাকাবাসীর সার্বিক উন্নয়ন হবে। সিডিএর প্রধান প্রকৌশলী জানান, জোয়ারভাটা, বর্জ্য অব্যবস্থাপনা এবং পাহাড় কাটার কারণে জলাবদ্ধতা চট্টগ্রামে একটি জটিল বিষয়। এসব সমস্যার সমাধান না করা গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। আমরা আশা করছি যে আরও 1-1.5 মাস আমরা কাজ করব এই জলাবদ্ধতার জন্য। কাজে এই 1-1.5 মাস জলাবদ্ধতা ইনশাল্লাহ আমরা যদি ফাইনালি সব কিছু করে দিতে পারি
তাহলে কিন্তু আমরা মনে করতে পারি 70 to 80% ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এ বিষয়ে সিটি মেয়র বলেন, সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত গতিতে কাজ চলছে। আসছে বর্ষায় জলাবদ্ধতা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা জানান তিনি। জলাবদ্ধতা কিন্তু চিটাগাঙে খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ আপনি জানেন এখানে জোয়ারের পানিও আছে, যেটা ঢাকায় নাই বা অন্য সিটিতে নাই। আবার এখানে পাহাড় কাটাও সমানে চলছে, পাহাড়ের যে সেডিমেন্টেশনটা আছে ওইটা কিন্তু এখানে পড়ছে। এই সমস্ত কাজগুলো আর বর্জ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে না হয়, আমরা কিন্তু সব প্রকল্প করলেও কিন্তু এটার সুফল 100% আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে না পারেন। চট্টগ্রাম শহরটা একেবারেই অপরিকল্পিত। এছাড়া সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকা এবং জনগণের অসহযোগিতার কারণেই এ অবস্থা। প্রশাসন যে সিডিএ, সিটি কর্পোরেশন এবং সুয়ারেজ প্রকল্পের দায়িত্ব এখন দেওয়া হচ্ছে ওয়াসাকে, এদের সবার কর্মতৎপরতার একটা সমন্বয় দরকার। তবে কারণ যাই হোক, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গা জনজীবনে চরম অস্বস্তি নেমে এসেছে। দর্শক, এবার সরাসরি জানবো চুয়াডাঙ্গার আবহাওয়ার খবর। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমে জনজীবনে কেমন প্রভাব পড়ছে আর আজকের আবহাওয়া কেমন দেখছেন জানাবেন। টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। ওগুলির কারণেই চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে গেছে পর্যটনতান্ত্রী রেখা। ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গ থেকে বয়ে আসছে গরম বাতাস, যার কারণে চুয়াডাঙ্গার উপরে তাপদাহটা বেশি হয় গরমকালে, এবং শীতকালেও কিন্তু চুয়াডাঙ্গাতে প্রচন্ড শীত থাকে। আর এই গরমে চুয়াডাঙ্গা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ ও শিশুরা। খেটে খাওয়া মানুষগুলো কিন্তু ঘর থেকে কাজের সন্ধানে বের হলেও তারা কিন্তু পরিপূর্ণভাবে কাজ করতে পারছে না। তারা যখনই একটু কাজ করে হাঁপিয়ে যাচ্ছে তারা কিন্তু একটা গাছের নিচে আশ্রয় নিচ্ছে, এবং ঠিকভাবে কিন্তু মানুষ বের না হওয়ার কারণে যারা অটো চালক আছে, রিক্সা চালক আছে, তারা কিন্তু সেভাবে পাচ্ছে না, এবং বাজারগুলোতে দেখা যাচ্ছে যে মানুষের উপস্থিতি খুবই কম। আর এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমরা এই মুহূর্তে আছি। আমরা হাসপাতালে জানতে পেরেছি প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গা থেকে হিট স্ট্রোক, ডায়রিয়া এবং নানা রোগ নিয়ে, গরমজনিত রোগ নিয়ে কিন্তু প্রতিদিনই কিন্তু হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। আর এই ভিতরে কিন্তু শিশু এবং বৃদ্ধরাই বেশিরভাগ হাসপাতালে আসছে। তারা হলো বৃদ্ধরা কিন্তু হিট স্ট্রোক, এবং যারা বাচ্চা আছে তারা কিন্তু ডায়রিয়া, আমাশা এই ধরনের রোগ নিয়ে কিন্তু বেশি ভর্তি হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আজ বিকেল থেকে চুয়াডাঙ্গাতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরিপূর্ণ যে আবহাওয়ার যে গরমের ইয়েটা ফিরে আসতে পারে আগামীকাল থেকে, তাপদাহটা অনেকটা নেমে আসবে বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। আর তাছাড়া চুয়াডাঙ্গা থেকে মূল সমস্যা হয়ে গেছে যেটা হলো চুয়াডাঙ্গা যে জলাশয়গুলো আছে, নদীগুলো আছে, এগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার কারণেই এবং গাছ পালা কমে যাওয়ার কারণে কিন্তু গরমের কালে গরম এবং শীতকালে শীত বেশি থেকে থাকে। আজ কিছুটা সকাল থেকে বাতাস থাকলেও কিন্তু রোদে তো কিন্তু আছে এখনো। এই ছিল চুয়াডাঙ্গার থেকে সর্বশেষ। টুকরা সাইফ, আপনাকে ধন্যবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। 91 ব্যাচ এসএসসি চট্টগ্রাম বিভাগের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নগরীর জিইসি কনভেনশন হলে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আওলাদ ফয়সাল। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1300 শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হল ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা 2024। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্কো স্কুল কাঞ্চনে 380 জন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী স্টিম কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এ কার্নিভালের উদ্বোধন করেন মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এস সবুর।
চট্টগ্রামের মিরসরাইয়ে সিডিএসপি বেড়িবাঁধ ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবিতে মতবিনিময় করেছেন মিরসরাই উপজেলা জামাতে ইসলাম। সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগ নেতা কর্তৃক বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধে ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখা। রুখে দিয়ে ড্রেজার, নিশ্চিত করি বাঁচার অধিকার এই স্লোগানকে সামনে রেখে 3 ফসলি কৃষি জমির রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান। 7 গ্রামের সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে নরসিংদীর মাধবদীতে ঐতিহ্যবাহী পুরনো বাহাদুরপুর ঈদগাহ গোরস্থানের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রুনায়েত প্রধান, হারুন সভাপতি এবং মাওলানা আব্দুল আজিজ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। চুয়াডাঙ্গায় এবি পার্টির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। খাগড়াছড়িতে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ। কুষ্টিয়ার খোকসায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রাক্তন নেতাকর্মীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে 1000-এর বেশি বাংলাদেশিকে আটক করেছে গুজরাট পুলিশ। শনিবার ভোরে ওই রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং AHTU বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পুলিশের মতে আহমেদাবাদ থেকে 890 জন এবং সুরাট থেকে 134 জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এদের আটক করা হয় বলে জানিয়েছে ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আবারও দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও 56 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 51,500 জনে পৌঁছেছে। শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আহত 108 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,17,524 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, এখন এই মুহূর্তে আমার হাতে আছে দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলো। প্রথমে দেখে নিব শিরোনামগুলো। শুরুতে দেখে নিচ্ছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য বিদেশ দ্বন্দ্ব, 675 আসামির নাম বাদ দিতে বাদীর আবেদন। দৈনিক ইত্তেফাক, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বারের বেশি নয়, পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব। ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের আলোচনা। অন্তিম শয়নে পোপ, বৈদ্যুতিক ত্রুটিতে 2.25 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল, বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সমকাল করেছে শিল্পে উৎপাদন ব্যাহত, সংখ্যানুপাতিক সংসদ চায় জামায়াত। শেষ ইচ্ছায় রোমের গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস। বাংলাদেশ প্রতিদিন, ভারত পাকিস্তান যুদ্ধের তোপ, দক্ষিণ এশিয়া মহাসংকটে। তারেক রহমানের ওপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো। নির্বাচন নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। যুগান্তর করেছে আসামি 1168 পুলিশ, জুলাই গণ অভ্যুত্থান সহ 15 বছরে গুম খুনের 2450 মামলা। হয় সিন্ধুর পানি বাইরে, নয় ওদের রক্ত, বিলাওয়াল ভুট্টোর হুঁশিয়ারি। বণিক বার্তা, মূলধনী যন্ত্রপাতির ঋণপত্র খোলা কমেছে 30%। নতুন বিনিয়োগ নেই, চাকরিও হারাচ্ছেন অনেকে। দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই আমরা। আলী রিয়াজ। গুজরাটে অভিযান চালিয়ে 1024 বাংলাদেশিকে আটকের দাবি ভারতের, পেহেলগামে সন্ত্রাসী হামলা। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। Bangladesh races to expand air cargo capacity. The world bids farewell to the Pope of the
poor. Jamaat for 2-term cap on PM's tenure. দর্শক দেখে নিলাম আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। এর সাথে শেষ করব মোহনার সংবাদ। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে মির্জা ফখরুল। বিচারিক কার্যক্রম শেষ না হয় 11 বছর ঝুলে আছে নারায়ণগঞ্জের 7 খুন মামলার বিচার, দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর, বৃষ্টি হলেই বেড়ে যায় দুর্ভোগ, কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া মিলছে না কিছুই। এবং অনুপ্রবেশের দায়ে 1000-এর বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারতের গুজরাট পুলিশ, অবৈধ অভিবাসীদের আত্মসমর্পণের নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।